নমস্কার সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সামনে উপস্থিত আছেন আপনারা জানেন যে বাংলাদেশে সনাতনীদের মধ্যে খুবই পরিচিত মুখ সেকুলার মুভমেন্ট ইউকের প্রেসিডেন্ট পুষ্পিতা গুপ্ত। এবং আপনারা সম্প্রতি দেখেছেন সম্প্রতি এবং পূর্বাপর তিনি সবসময়ই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং সংখ্যাগুরু যারা নির্যাতিত হচ্ছে, প্রগতিশীল মানুষ যারা, যেখানে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে আঘাত আনছে, সেইখানে তিনি কথা বলছেন, তিনি সরব হচ্ছেন এবং মানুষের আত্মপীড়িত মানুষদের পাশেও আমরা দেখি বিভিন্ন সময়ে তিনি দাঁড়ান। সেই পুষ্পিতা গুপ্তকে আমরা আজকে কাছে পেয়ে, আমাদের সাথে পেয়ে আনন্দিত। আজকে ওনার সাথে আমরা অনেকগুলি কথা বলবো অনেক বিষয় নিয়ে। বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানেন যে ইসকন নিষিদ্ধ করার যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে, দাবি উঠছে বিভিন্ন তরফ থেকে, এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু সহ হাজার হাজার মানুষকে নামে বেনামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই বিষয়গুলি নিয়ে তিনি সোচ্চার। সম্প্রতি তিনি জাতিসংঘের সুইজারল্যান্ডের জেনেভাতে জাতিসংঘের 17তম সংখ্যালঘু ফোরামে তিনি এবং তার সহকর্মী বেশ কয়েকজন বক্তব্য রেখেছেন, বাংলাদেশের বিষয়গুলি নিয়ে খুব জোরালো বক্তব্য রেখেছেন। সেই কথাগুলি আপনারা হয়তো শুনেছেন। আমি আজকের এই লাইভটি শুরু করব তার বক্তৃতার কিছু অংশ আপনাদেরকে শুনিয়ে। Thank you, Madam President. My name is Pushpita Gupta. I'm the President of Secular Bangladesh Movement UK. Since the fall of Sheikh Hasina's government on 5th of August 2024, there have been reports of violent unrest targeting members of the Hindu, Christian, Buddhist, Ahmadiyya, indigenous communities of the Chittagong Hill Tracts, and transgender communities. Their homes, properties, and places of worship have been attacked. There have been more than 2,000 incidents of attacks on members of minority communities in 52 districts in Bangladesh. Since 5th of August and the arrival of Dr. Yunus has simply given the extremists a voice of coordinate and continue with impunity. In fact, Dr. Yunus is in complete denial of any minority attacks and troubles have occurred. Even in an interview with Al Jazeera on 17th of November, he called it, quote, totally baseless propaganda, originates from India's side, unquote. All over the country, secular activists are being targeted, their homes and property have been attacked, and they are being arrested with false charges, including murder. Judicial courts are flooded with Jamaat Hafazati activists to create anarchy. Defense lawyers are prevented from making representation for the falsely accused minorities. 24 university lecturers and 100 police officers have been forced to resign after completing their training. Hardcore Islamists of Jamaat-e-Islami and Hafazat-e-Islam have taken over the administration. Mob violence and anarchy is prevalent. The interim government led by Dr. Yunus, instead of apprehending the perpetrators, they are blaming India and Awami League for inciting trouble. False cases have been submitted against ISKCON and government extremists in threatening to ban the ISKCON in Bangladesh. Thank you. I go to the United States of America. থ্যাংক ইউ পুষ্পিতা দি। ওনার আরেকটি বড় পরিচয় আছে, তিনি রেড ব্রিজ লন্ডন ইউকের নির্বাচিত কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলর। সো ওয়েলকাম পুষ্পিতা গুপ্ত টু দি চ্যানেল। এই যে আমি শুরুতেই যেই প্রশ্নটা আপনাকে করতে চাই, যে আপনি এখানে আপনার বক্তব্যে বলেছেন যে হার্ডকোর জামাতে ইসলামী এবং ইসলামিস্ট হ্যাড টেকেন ওভার দি অ্যাডমিনিস্ট্রেশন। আপনি এই জিনিসটাকে একটু এক্সপ্যান্ড করবেন কি? কারণ আজকে আমরা দেখেছি পররাষ্ট্র সচিব তৌহিদ তিনি বলেছেন যে এটা একটা প্রপাগান্ডা চালানো হচ্ছে, এবং এই প্রপাগান্ডা শুধু ভারত নয়, সারা বিশ্বে এখন সংঘবদ্ধভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
তা আমি বলবো যে আপনি কি সেই অপপ্রচারের অংশ কিনা? নমস্কার দাদা, আমি সেটিতে আপনার মাধ্যমে আমার সকল দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে আমার ইউনাইটেড নেশনের যে বক্তব্যটা এত ভালো হয়নি। বক্তব্যটা ঠিক ছিল, আমার বলাটা খুব ভালো হয়নি। কারণ ছিল আমি আসলে ওইখানে আগেও গেছি, আগেও আমি বক্তৃতা দিয়েছি, কিন্তু এবারে আমি ভীষণ রকম ইমোশনাল ছিলাম। এত ইমোশনাল ছিলাম যখনই আমি ইউনাইটেড নেশনের সামনে দাঁড়িয়েছি, আমার চোখে জল আসছিল। আমার মনে হচ্ছিল যে কত এখানে আমরা আসবো, কতবার আসবো। আর এবারের আশাটা অনেক অনেক ব্যবধান ছিল অন্যবারের আশা থেকে। কারণ এবারে আমার মনে হচ্ছিল যে আমি চিৎকার করে সবাইকে শোনাই যে আসলে বাংলাদেশে কি হচ্ছে, যার কারণে আমি অনেকটা ইমোশনাল ছিলাম। এবং আমাদেরকে সময় দেওয়া হয় মাত্র 2 মিনিট। 2 মিনিটের সময় মনে হয় যে সবকিছু খুলে বলি কি হচ্ছে। তো আমি এটাকেই ফোকাস করতে চেয়েছি। আসলেই বাংলাদেশ যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসলেন, উনি আসার 2-1 দিনের ভিতরেই কিন্তু আপনি জানেন যে যারা জঙ্গিরা বাংলাদেশের জেলে ছিল, এবং যে রাজনৈতিক দল জামাতে ইসলামী বা হিজবুত তাহরীর যারা অর্গানাইজেশন গুলা যারা ব্যান ছিল, তাদেরকে উনি আনব্যান করেছেন এবং জঙ্গিদেরকে উনি জেলমুক্ত করেছেন। যার কারণে আমার ফোকাসটা ওই এক্সট্রিমিস্টদের এবং ইউনিস গভর্নমেন্টের যে অরাজকতা, সেটার উপরেই আমার ফোকাসটা ছিল। কারণ এখানে আমরা শুধুমাত্র মাইনরিটির ইস্যুতে যাইনি, আমাদের বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার উপরে আছে, এবং সেটা বাংলাদেশ রক্ষার দায়িত্বের কারণেই আমি সেই বক্তব্যগুলো পেশ করেছি। ধন্যবাদ। আচ্ছা, বাংলাদেশে এই যেইভাবে আমরা দেখতেছি পাথরঘাটা, লোহাগড়ায়, তারপর হাজারী লেনে, আপনি নিশ্চয়ই সংবাদ পেয়েছেন, আমরা আপনার পোস্ট দেখি যে বাড়ি বাড়ি ঢুকে, মানে নাম থাকুক আর না থাকুক, ছেলে মেয়ে, পুরুষ, যুবক যুবতী, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি চিন্ময় প্রভুর সাথে দেখা করতে যাওয়া মানুষদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, খাবার নিয়ে যাওয়া মানুষদেরকে গ্রেপ্তার করতেছে। তারপরে তার যে আইনজীবী আছে, আমরা যতটুকু জানতে পেরেছি 57 জন আইনজীবীকেও তারা মামলার আসামি করেছে। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? এটার বিষয়টা কি? মানে হোয়াট শুড উই থিংক অ্যাবাউট দ্যাট? বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। কারণ আপনি একটা জিনিস, যখন আপনি কথা বলার স্বাধীনতা একটা সংগঠনকে দিচ্ছেন না, একটা জাতিকে আপনি একেবারে মানে শূন্য করে দিচ্ছেন, সেটা সম্পূর্ণ ব্যর্থতা ছাড়া আর কিছু না। আমি ব্রিটিশ পলিটিক্সে আছি, এখানে আমাদের বিরোধী দল থাকে, আমাদের পক্ষে বিপক্ষে অনেক কথা শোনা যায়, কিন্তু আমরা সকলকে, এবং আমরা যখন কাউন্সিলে বসি আমাদের অনেক অডিয়েন্স থাকেন, এবং অডিয়েন্সদের ওখানে প্রশ্ন করার অধিকার আছে, এবং আমাদেরকে বাধ্য করা হয় সেই প্রশ্নের উত্তর দিতে হবে। এটা হচ্ছে ডেমোক্রেসি। তো ডেমোক্রেসি বাংলাদেশে যদি ইউনিট সরকারের কোনো সাহস থাকে, এবং উনি যদি নিজেরা সৎ থেকে থাকেন, এবং ওনারা যদি জানেন যে ওনারা কোনো ভুল করেননি, তাহলে এই মিথ্যে মামলায় সবাইকে জর্জরিত করতেন না। কারণ মিথ্যা মামলা দিয়ে আমাদের মুখ বন্ধ করা হচ্ছে, এবং যারা আমরা অ্যাক্টিভিস্ট, আমাদের ভাই বোনেরা যারা বাংলাদেশে আছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, এবং তাদেরকে আন্দোলন থেকে দূরে সরানোর জন্য একটা কি বলবো, একটা চক্র, মানে কি বলবো, একটা চক্রান্ত করা হচ্ছে। এবং এই যে আইনজীবীদেরকে, যারা ইভেন চিটাগংয়ে ছিলেন না, তাদের বিরুদ্ধেও মামলা হয়েছে এবং তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। যাতে, আমার কথা হচ্ছে, যদি ইউনিট সরকার সত্য থাকেন, এবং আমাদের শ্রীকৃষ্ণ চিন্ময় কৃষ্ণ দাস প্রভু যদি সত্যিকারের অর্থে কোনো ভুল করে থাকেন, যদি ভুল হয়ে থাকে, তাহলে সেটা পাবলিকলি এনে একটা আলোচনা হতে পারে, একটা ডিবেট হতে পারে। উনার কাছ থেকে প্রশ্ন শুনবেন, উনি ওনার যুক্তিতর্ক শোনাবে, ইউনিট সরকার ওনাদের যুক্তিতর্ক শোনাবে। সেটাই তো ডেমোক্রেসি। আর ওনারা তো সংস্কার করতে আসছেন, তাই না? তো সংস্কারটা, এটা যে আমরা তো ওনাদের বিপক্ষে ছিলাম না, আমরা তো ইউনিট সরকারের ডক্টর ইউনূসের বিরোধিতা করতে আসিনি। কারণ ওনার যে কার্যকলাপ, উনি যে কাজগুলো করে যাচ্ছেন উনি সরকারে আসার পর থেকে, সেটার বিরোধিতা করছে। এটা কোথাও, মানে এই ডেমোক্রেসিতে এই জিনিসগুলো নাই। কারণ এই যে মিথ্যা মামলায় সবাইকে জর্জরিত করে,
কথা বলার অধিকারটা সরিয়ে দেওয়া, এবং আমাদের সনাতনী ধর্মের যারা একটু ভালো কথা বলতে পারে, যারা দাবি তুলতে পারে, যারা দাবির কথা বলতে পারে, যারা আইনের কথা বলতে পারে, তাদের সবাইকে মুখ বন্ধ করে দেওয়াটাই হচ্ছে ওনার চক্রান্ত। তো আমরা যেটা এই যে মানে স্বাভাবিকভাবেই আমরা একটা প্রত্যাশা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পাশ্চাত্যে তার ক্যারিয়ার গড়েছেন, পাশ্চাত্যেই থেকেছেন, এখানকার আইন কানুন যেইভাবে এই অপারেট করে একটা সোসাইটি, একটা দেশ, যে মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, ভিন্ন মতের স্বাধীনতা আছে। আমরা দেখছি বাংলাদেশে ওনার শাসন আমলে যেটা হচ্ছে, আপনি ধরেন আপনি আনসারদের কথাই বললাম, আনসাররা তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছে, তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে, তারা আনসার লীগ বলে তাদেরকে দমন পীড়ন করা হয়েছে। তারপরে ছাত্ররা তাদের দাবি দেওয়া নিয়ে নেমেছে, তাদেরকে বলা হয়েছে ছাত্রলীগ। তারপরে রিক্সা শ্রমিকরা আন্দোলন করেছে, তাদেরকে বলা হয়েছে রিক্সা লীগ। তারপরে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে, তাদেরকে বলা হচ্ছে গার্মেন্টস লীগ। তারপরে মানে একের পর এক এই যে লীগ দিয়ে, মানে কথা হলো যে সরকার যে বয়ান তৈরি করছে সেই বয়ানের বাইরে গিয়ে যখন মানুষ তার মানে মুক্ত চিন্তা, মুক্ত প্রতিবাদের চর্চা যখন করতে যায়, তখনই তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশের সরকার বলছে যে বাংলাদেশ এখন সব মানে সবাই কথা বলতে পারে? তা আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সেই রকম একটা জিনিস প্রত্যাশা করেছিলাম যে সেই জিনিসটা বাংলাদেশে তিনি ইমপ্লিমেন্ট করবেন। তিনি কি সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পেরেছেন? একেবারেই আপনি খুব একটা সুন্দর কথা বলেছেন দাদা। উনি যে কাজটা করছেন, ওনার কাছে যে আমাদের যে এক্সপেকটেশন ছিল এবং বিশ্বের যে এক্সপেকটেশন ছিল, উনি পুরোপুরি তার উল্টোর কাজটা করছেন। এখানে আমার প্রশ্ন, এই যে উনি কি ব্যর্থ হয়েছেন? উনার চারপাশে যে যারা আছেন উপদেষ্টা মন্ডলী বা উনার চারপাশে যে প্রশাসন রয়েছে, ওনারা কি আমাদের ডক্টর ইউনূসের কথা শুনছেন না, নাকি এটা উনার অর্ডারে কাজগুলো হচ্ছে? এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে। এবং এই আপনি দেখবেন গত 2-3 দিনে ডক্টর ইউনূসের কিন্তু কোনো বক্তব্য আমরা শুনতে পাইনি। উনি কোথায় কি করছেন আমরা কিন্তু কিছুই শুনতে পাইনি। তো যখন একটা জাতিকে সম্পূর্ণরূপে একদম ব্ল্যাক আউট করে দেওয়া হয় যে তোমরা কিছুই বলতে পারবে না। আজকে দেখেন আমাদের রংপুরের যে সমাবেশটা হয়েছিল, রংপুরের সমাবেশে আমাদের যারা সহকর্মী ছিলেন এবং সহযোদ্ধারা ছিলেন, যারা বিভিন্ন জায়গা থেকে, আমাদের নীলফামারী থেকে, আমাদের পঞ্চগড় থেকে যে বাসগুলো এসেছিল, সেখানে ওনাদেরকে রাস্তায় থামিয়ে ওনাদেরকে মারধর করা হয়। আচ্ছা, আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসাবে তিনি মনে করেন মানে বাংলাদেশে যেটা এমন কিছু জিনিস আছে যে মানে মত প্রকাশের স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, এই জিনিসগুলিকে কিন্তু আমরা যতদূর জানি ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বাস করেন। এমনকি বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা যেটা তারা হইতে দিতে চায় না, সেটা হচ্ছে LGBTQ যেই বিষয়টা, এইটারও স্বাধীন, এই ব্যাপারেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এটার পক্ষে। তো এই রকম জায়গা থেকে আজকে যখন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়, মন্দির পোড়ানো হচ্ছে, মানুষকে মারধর করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, এগুলির করার পরে তিনি যেই কথাগুলি বলছেন তার মুখ থেকে আসতেছে যে এগুলি অতিরঞ্জিত, ভারতের মিডিয়া করতেছে গুজব, বা ইভেন নিউ ইয়র্ক টাইমস এবং জাতিসংঘে এসে তারপরে ন্যাশনাল পাবলিক রেডিও, এই সমস্ত ওয়ার্ল্ড মিডিয়ার কাছেও তিনি বলেছিলেন যে ইয়েস, সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে, কিছুটা কাদিয়ানীদের উপর হয়েছে। এবং তিনি বলেছেন স্পেসিফিক্যালি যদি আমি হিন্দুদের কথা বলবো, যদি হিন্দুদের ব্যাপারে বলা হয় তাহলে বলবো যে তারা স্বৈরাচারের দোসর ছিল। ইংলিশ শব্দটা ছিল they were the associated with the regime, অর্থাৎ বাংলায় স্বৈরাচারের দোসর। সুতরাং তাদের প্রতি মানুষের একটা ক্ষোভ ছিল এবং এই জিনিসটা রাজনৈতিক কারণে হচ্ছে। এই যে এই শব্দটা তিনি ব্যবহার করলেন যে রাজনৈতিক কারণেই কি আপনি একটা সংখ্যালঘু মানে সম্প্রদায়কে বা একটা মানুষকে রাজনৈতিক কারণে আপনি আক্রমণ করতে পারেন কিনা, এই জিনিসটা তিনি নিশ্চয়ই বুঝেন।
এই বুঝার পরেও তিনি এই বক্তব্যটা কি করে দেন? মানে উনি কি আসলেই বুঝেন নাকি উনি বুঝেন না? একটা জিনিস, উনি যে বুঝেন না আমি এটাও স্বীকার করতে চাই না, কারণ হলো উনি কিন্তু অনেক কিছুর, অনেক দেশের অনেক সংস্থার অ্যাম্বাসেডর। উনি যখন বক্তৃতা দেয় তখন কিন্তু উনি একটা বিশাল কোম্পানি চালিয়েছেন, একটা কোম্পানির এক্সিকিউটিভ। সুতরাং কিভাবে একটা কোম্পানি একজন ব্যক্তি বাইরে নিজেকে তুলে ধরে সেই জিনিসগুলি তিনি ভালো জানেন। এবং তিনি যখন কোনো বক্তৃতা বিবৃতি দিতে যান, কোনো কিছুর অ্যাম্বাসেডর হন, কোনো জায়গায় প্রতিনিধিত্ব করেন, তখন কিন্তু একটা লিগাল একটা বিষয় থাকে, সেখানে কিন্তু অনেক চুক্তিপত্র হয়, কি করা যাবে কি করা যাবে না, তাকে কিভাবে নিতে হবে, কোথায় রাখতে হবে, কত টাকা দিতে হবে, সবকিছু মেটিকুলাসলি একদম লেখা থাকে। হ্যাঁ, সে কি বলবে, কতক্ষণ বলবে, এত কিছু পরিকল্পিত একটা মানুষ এই কথাটা বলে ফেললেন যে এটা স্বৈরাচারের দোষর ছিল, তাদেরকে এই কারণে আক্রোশ ছিল, এদেরকে এই কারণে আক্রমণ হয়েছে, আর এগুলি গুজব। তো আপনি কি বুঝেন? মানে উনি কি এটা বেফাস কথা বলে ফেলছেন, নাকি উনি জেনে বুঝেই এখন এই তার যে একটা পার্সোনা ছিল, উনি দেখাইতে চেয়েছেন যে তিনি একজন ধর্মনিরপেক্ষ ভালো ভদ্র মানুষ, আসলে তিনি মুখোশের আড়ালে অন্য কিছু? দাদা, আপনার প্রশ্নের মাঝেই উত্তরটা লুকিয়ে আছে। আসলেই ওনার সেই যেটা মুখোশের আড়ালে ঘটনাটা দেখেন, যখন থেকে এই ছাত্র আন্দোলনটা শুরু হলো এবং যখন এক দফায় আসলো এবং যখন গণভবনে আক্রমণ চালালো বা আমাদের প্রধানমন্ত্রী ইন্ডিয়া গেলেন, আপনি বিষয়গুলো দেখেন যে বাংলাদেশের যে অরাজকতা, যে জঙ্গিবাদের যে উত্থানটা ওই সময় হয়েছে, সেই জঙ্গিবাদের যে একটা দল বা একটা যে কি বলবো এটাকে, উত্থান, সেই উত্থানকে উনি সাপোর্ট দিতে উনি সেটা লিডারশিপ নিলেন। হ্যাঁ, কারণ এখানে আপনি চিন্তা করে দেখেন, আজকে যদি আর কোনো ভালো মানুষকে এই পদের জন্য ডাকা হতো, তারা কি আসতেন? বলছেন না, এটা এইভাবে একটা সরকার চলতে পারে না, এটার জন্য ক্ষমা। আর যদি উনি সেটাকে গ্রহণ করেই থাকেন যে বাংলাদেশের স্বার্থে এবং বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে যদি উনি সেই পদটা উনি নিয়ে থাকেন বা শ্রদ্ধা করে থাকেন, ওনার জাতির উদ্দেশ্যে ওনার এটা বলা উচিত ছিল যে গণভবন যেভাবে অ্যাটাক হয়েছে বা বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ আজকে দেখেন, বাংলাদেশ কি ভাবা যায়? 32 নম্বর ছাড়া কি বাংলাদেশ ভাবা যায়? বঙ্গবন্ধু ছাড়া কি বাংলাদেশ ভাবা যায়? সেটা তো ভাবা যায় না। বঙ্গবন্ধুকে অস্বীকার মানে বাংলাদেশ অস্বীকার করা। তো এই বিষয়গুলা, উনার যদি উদ্দেশ্য ভালো থাকতো, উনি সরকারে প্রথমত উনি এই পদটা উনি অ্যাকসেপ্ট করতেন না। আমার কাছে মনে হয় উনি এটা অ্যাকসেপ্ট করতেন না। ওনার যে পর্যবেক্ষণটা যেরকমই ছিল, উনি অ্যাকসেপ্ট করতেন না, কিন্তু উনি লোভ সামলাতে পারেননি। এবং উনি যখন এটা গ্রহণ করেছেন, ওনার মধ্যে যদি 1% কোনো ভালো মানুষের লক্ষণ থাকতো, উনি সেটা এসে উনি সরি বলতেন। এবং উনি কন্টিনিউয়াসলি, আপনি এটা আমার ইউএন এর ইয়েতেও বলেছি যে উনি কন্টিনিউয়াসলি কিন্তু মিথ্যা বলে যাচ্ছেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন গত সপ্তাহে, তারপরে উনি আল জাজিরাতে ভাষণ দিয়েছেন, এবং আল জাজিরাতে কিন্তু উনি পরিষ্কারভাবে বলেছেন যে এটা একটা প্রপাগান্ডা এবং এটা ইন্ডিয়া করাচ্ছে, ইন্ডিয়ার আওয়ামী লীগ করাচ্ছে। এই জিনিসগুলা মানে এটা মারাত্মক একটা অন্যায় এবং মারাত্মক একটা এটা অপরাধ। এটা কিন্তু কোর্টে যাওয়ার মতো অপরাধ। আমরা যখন ইউনাইটেড নেশনে ছিলাম, যারা অনেকেই ডক্টর ইউনূসকে চেনেন এবং বিদেশি যে সংস্থাগুলা, আমাদের কাছে কিন্তু ওনাদের অনেক ভিডিও আছে, যেটা আমরা এভিডেন্স হিসেবে নিয়েছি। এবং উনার যারা উপদেষ্টা মন্ডলীতে আছেন, অনেকেরই যে এই উস্কানিমূলক এবং হিন্দু বিদ্বেষী যে বক্তব্যগুলো, ওগুলো শুনে তো বিদেশি সংস্থা অবাক হয়ে গেছে যে তোমরা বাংলাদেশ কিভাবে টলারেট করছে এই গভর্নমেন্ট, এবং বাংলাদেশ কিভাবে এখনো এই সরকারকে নামাতে পারছে না। এগুলা বলার পরেও কেন আমরা তাদেরকে সহ্য করছি? আচ্ছা, আমরা যে জিনিসটা শুরু যেটা থেকে হয়েছিল, আপনারা জানেন যে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চ 8 দফা দাবি, এবং সেই দাবিগুলির মধ্যে আপনারা অবগত আছেন, নরমাল দাবিগুলি, সেখানে সংখ্যালঘু সুরক্ষা, সংখ্যালঘু কমিশন, এভরিথিং ইজ অ্যাবাউট যে আমরা প্রোটেকশন চাই, আমরা নির্যাতিত হয়েছি, আমরা এখন প্রোটেকশন চাই। সেই প্রোটেকশন
শুধু সনাতনীদের না, এখানে আমাদের অন্যরাও আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও আছেন, এলজিবিটির কথাও বলা আছে। হ্যাঁ, তো সেই প্রোটেকশন সরকার কিন্তু বসে এটা 2 ঘন্টায় শেষ করে দিতে পারতো, বলতে পারতো বসে, এই বাইরে থেকে না যে ষড়যন্ত্র হচ্ছে সরকারকে উৎখাত বা সরকারকে অস্থিতিশীল করা, দেশকে অস্থিতিশীল করা, এগুলি না বলে যেই জায়গাগুলি তারা মেনে নিতে পারতো, যেই যে জায়গাগুলি পারতো না সেগুলি বসে কিন্তু কথা বলতে পারতো। সেই ধরনের মানে তারা বারবার বলতেছে যে এই দেশের অংশীজন কারা, অংশীজনদের নিয়ে করতে হবে। অংশীজন হিসাবে তারা দেখতেছে এই যে জামায়াতের মদত পুষ্ট কিছু ছাত্রদেরকে, আর এর বাইরে তারা অংশীজন আর কাউকে দেখছে না। ঠিক আছে, তো সেইখানে হিন্দুদের অবশ্যই গ্রিভেন্স থাকতে পারে, যার ব্যথা সেই বুঝে, সেই জায়গাটা তারা উপলব্ধি না করে যে না এতদিন দাবি করে নাই এখন করবে কেন, ওকে এতদিন পরিবেশ ছিল না আমরা এখন করছি। তো এই পর্যায়ে এইটা থেকে তারা কি করে গেল, এটাকে রাষ্ট্রদ্রোহ পর্যায়ে নিয়ে গেল, যে ইসকনের পতাকা বাংলাদেশের পতাকার উপরে উঠানো হয়েছে, অথচ যে পতাকাটা ছিল এটা চাঁদ তারা খচিত পতাকা এবং ইসকনের কোনো পতাকাও নাই। কিন্তু আমরা দেখছি বাংলাদেশের পতাকার উপরে আপনার আইসিসি এর পতাকা উঠানো হচ্ছে, এবং এটা বুড়ি একই মিছিলে প্যালেস্টাইনের পতাকা, বাংলাদেশের পতাকা, ইভেন পতাকা মাটিতে রেখে সেইখানে পায়ের উপর পা রেখে ওইখানে নামাজ পড়া হচ্ছে। তো আমরা সেইখানে রাষ্ট্রদ্রোহ দেখছি না। তারপরে ইসকনকে জঙ্গি বলা হচ্ছে, অথচ আমরা দেখেছি প্রকাশ্যে এইরকম হাজার হাজার ভিডিও আছে, বলা হচ্ছে একটা দুইটা ইসকন ধরো, দৈরা জবাই করো। এই যে অসহিষ্ণুতা, এই যে আক্রমণ, এবং বিভিন্ন এই রংপুরে এবং চট্টগ্রামে মহাসমাবেশে যাবার পথে পুলিশ, র্যাব, বিডিআর আর বিজিবি এবং উন্মত্ত জনতা হিন্দুদের হেনস্থা করেছে, মারধর করেছে, রক্তাক্ত করেছে, এই বিষয়গুলি আমরা দেখেছি। তাহলে আইন কি সবাই বাংলাদেশে সমানভাবে প্রয়োগ হচ্ছে? আইন তো মোটেও শুধু কারোর জন্যই প্রয়োগ হচ্ছে না। আপনি তার শুরুতেই আমি বলেছি, ইউনিয়ন সরকার ক্ষমতায় আসার পরের দিনই কিন্তু উনি যে বাংলাদেশে ব্যান থাকা যে অর্গানাইজেশন গুলো, যে রাজনৈতিক দলগুলো, সেগুলাকে উনি আনব্যান করেছেন, এবং যারা জঙ্গি ছিল, এখন একদম নাম করা যারা জঙ্গি ছিল, তাদেরকে উনি জেল থেকে মুক্ত করেছেন। তো আমরা এই মানে এটার কোনো ব্যাখ্যা জানি না, এরা কিভাবে ইয়ে থেকে মুক্তি পেল, মানে এত সহজে এরা কিভাবে জামিন পেলেন আমার জানা নেই। কিন্তু বর্তমানে যে হিন্দুদের উপরে যে নির্যাতন হচ্ছে আমরা ধরিয়ে দিচ্ছি, তারপরে যে প্রশাসনের অনেকেই ডাইরেক্টলি ইনভলভ। আপনারা দেখবেন অনেকগুলা ক্যামেরা আছে, যারা আমাদের যে লালদিঘির মাঠে, যারা চিটাগংয়ে যারা সিসি ক্যামেরা গুলা ভেঙেছিল, আর্মি অফিসার্স অ্যাটাক করার আগে, হিন্দু বাড়িগুলোতে অ্যাটাক করার আগে সিসি ক্যামেরা ভেঙে দিয়েছিল। সেগুলো কিন্তু আমাদের একদম এভিডেন্স কি সবকিছু আছে। তো উনাদের মধ্যে থেকে আপনি কি একদিনও শুনেছেন যে এই আর্মি সাসপেন্ড হয়েছেন এই কাজের জন্য, বা এই পুলিশ অফিসার সাসপেন্ড হয়েছেন এই কাজের জন্য? এগুলো তো আমরা কেউ এখন পর্যন্ত শুনি নাই। বা হিন্দুদের উপরে এই কাজের জন্য এটা হয়েছে, এগুলো আমরা কিন্তু কিছুই শুনতে পাচ্ছি না। তো এই আইনটা হচ্ছে বাংলাদেশে আসলে কোনো ল অ্যান্ড অর্ডার নেই। জুরজার মুলুকতার, যেহেতু বাংলাদেশ 90% ইসলামিক মুসলিম লোকেরা থাকেন, তো তাদের শক্তি বেশি। এবং তবে আমি একটু আশাবাদী, আমি সেখানে বলবো যে বাংলাদেশ এখনো সেকুলার কান্ট্রি। এই যে জঙ্গিবাদের সংখ্যাটা হচ্ছে বেশি না, এরা হচ্ছে 10%, কিন্তু ওনারা ভীষণ রকম অ্যাক্টিভ এবং জঙ্গিবাদে বিশ্বাসী, এবং ওই বিভিন্ন ভাবে মাদ্রাসা এবং যারা অশিক্ষিত, যারা পড়াশোনা জানে না, বাংলাদেশের ইতিহাস জানে না, তাদেরকে ওনারা বিভিন্ন ভাবে পয়সা করে দিয়ে বিরিয়ানি খাইয়ে তাদেরকে ওনারা নিজেদের সাথে রেখেছেন, নিজেদের স্বার্থে ব্যবহার করছেন। আর তারা ওই গতকালকে আপনি দেখেছেন সিলেটে একটা মন্দির, মৌলভীবাজারে একটা মন্দির হামলা হয়েছে, এবং সেই লোকটাকে ধরার পরে সে বলেছে তার মাথায় দোষ আছে। তো একটা যদি মানসিক রোগী কেউ থাকেন, সে স্পেসিফিকলি কেন মন্দিরে আক্রমণ করবে?
সেটা তো একটা রোগ, সেটা অবশ্যই একটা রোগ, অবশ্যই একটা রোগ। তো সবকিছু ছেড়ে আর মসজিদ দোকানপাট কোনো কিছু রেখে সেগুলো মন্দিরে আক্রমণ করতে, তো এটা আসলে ঘটনাটা মানে ডক্টর ইউনূস এতটাই ব্যর্থ যে উনি মুখ ফুটে এটা বলতেও পারছে না যে এই এই কাজগুলো জঙ্গিবাদ গুলা বন্ধ করো, এটাও বলতে পারছেন না, উনি এতটাই ব্যর্থ। এবং উনার সাথে যারা ছাত্ররা যারা উপদেষ্টা হয়েছেন, আপনি খেয়াল করে দেখবেন তাদের প্রকাশ্যে তারা এমন সব বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশের যখন আমাদের একজন আইনজীবী, সরকারি দলের একজন আইনজীবী যখন খুন হলেন ইয়াতে চিটাগং কোর্টে, তখন কিছুক্ষণ পরে দেখলাম বাংলাদেশের সরকারের একজন উপদেষ্টা বলছেন যে হিন্দুদের জঙ্গিবাদরে আমাদের সবাইকে জেলে ঢোকানো হবে। তুমি তো নিজে তখনও কিন্তু আইনের যখন কাউকে দোষী বা অপরাধী বা খুনি তখনই বলা যায় যখন এটা ভার্ডিক্টটা, যখন এটা কোর্ট থেকে একটা রায়ের মাধ্যমে ওনারা রায় দেওয়ার আগে নিজেরা কিন্তু রায় দিচ্ছেন, এবং ওনারা কোর্টে যাওয়ার আগে কিন্তু ওনারা রায় দিয়ে দিচ্ছেন, এবং সেই রায় ওনারা যে রায়টা দিচ্ছেন সেই রায় অনুযায়ী কিন্তু বাংলাদেশের প্রশাসন চলছে। তাহলে আমাদের কোর্টের দরকার কি? তাহলে আমাদের এগুলোর তো ল এন্ড অর্ডার তো নাই, বাংলাদেশের কোর্টই নাই। আজকে দেখেন আমাদের যারা আইনজীবীরা রয়েছে তাদেরকে সবাইকে নানান ভাবে মিথ্যা মামলায় জর্জরিত করা হচ্ছে, যাতে আগামীকালকে যে চিন্ময় প্রভুর যে জামিনের শুনানি হবে সেখানে যাতে আমাদের কোনো লয়ার না থাকতে পারেন। তারপরে ওনারা কি বলবেন যে বাদীপক্ষের কোনো লয়ার ওখানে উপস্থিত ছিলেন না। উপস্থিত কিভাবে থাকবেন? কারণ তাদেরকে তো সবাইকে মিথ্যা মামলায় জর্জরিত করছেন, তাদেরকে খুনের আসামি করেছেন। তো বিষয়গুলো হচ্ছে কি, ওখানে বাংলাদেশে কমপ্লিটলি ফেইলিওর স্টেট এট দ্য মোমেন্ট। এখানে ল এন্ড অর্ডার নাই, কোর্ট নাই, কিছু নাই। ওরা একেবারে অনৈতিক ভাবে এবং কি বলবো বেআইনি ভাবে আমাদের বিভিন্ন সময়ে আমাদের যে সহযোদ্ধারা রয়েছেন, আমাদের ভাইরা রয়েছে, তাদেরকে আটকে রাখা হয়েছে, তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সর্বোপরি আমাদের যে আইনের যে আমাদের ভাইয়েরা দাদারা আছেন তাদের প্রতি যে অন্যায়টা হচ্ছে, এটা জোরপূর্বক। আজকে আপনি দেখেন আমার ফেসবুকে গেলেও আপনি দেখবেন যারা অ্যাকচুয়ালি আমাদের যে পতাকাটাকে করেছে, অবমাননা করেছে, তাদের জন্য কিন্তু কোনো বক্তব্য নাই। মানে কোর্টের কথা তো বাদ, মানে তাদের বিচারের কথাও বাদ, কিন্তু ওটাকে যে এটা করবে না, এটা ভুল হয়েছে বা এটা করবে না, এইটুকুই ওরা বলতে পারছে না। এটা কমপ্লিটলি ফেলিয়ার। এবং আরেকটা কথা আমি দাদা আপনার মাধ্যমে আমি একটা বিষয়টা আমার খুব ভাবাচ্ছে যে গত সপ্তাহে আপনারা অনেকে শুনে থাকবেন যে পাকিস্তান থেকে একটা শিপ এসেছিল। সেই শিপে করে, জাহাজে করে কি এসেছিল আমরা কিন্তু এখনো কেউ জানি না। যদি আলু আর পেঁয়াজ এসে থাকে তাহলে আলু পেঁয়াজের ছবি দিতে বা এটা খুলে আলু পেঁয়াজ দেখাতে তো কোনো সমস্যা নাই। তবে আজকেও শুনেছি আমাদের আরেকটা জাহাজ পাকিস্তান থেকে করাচি থেকে বাংলাদেশ মুখী, তো আমরা জানি না ওগুলোর ভিতরে কি আসছে। এখন আসলে বাংলাদেশকে কে পরিচালিত করছে? বাংলাদেশকে কি আসলে ডক্টর ইউনূস পরিচালিত করছেন, না ডক্টর ইউনূস নিজেকে ইন্ট্রিম থাকার অবস্থায় আরেকটা ইন্ট্রিম গভর্নমেন্ট চালু করেছেন কিনা আমরা জানি না। হতে পারে উনি পাকিস্তানকে নিয়ে নিজেরাই একটা ইন্ট্রিম সরকার গঠন করেছেন আমাদেরকে না জানিয়ে, বা আমরা এটার আমাদেরকে দূরে রাখে। আপনার আমেরিকা ইউরোপে যখন মাল আসে প্রত্যেকটা মাল স্ক্যানিং হয়ে যায়। ইভেন আপনি যদি ল্যান্ড বর্ডার দিয়েও ট্রাকগুলিও যায়, এই ট্রাকগুলিও কিন্তু স্ক্যানিং হচ্ছে পুরাটা। এখন বাংলাদেশে এই মালগুলি জাহাজ আসলে আগে 100% স্ক্যানিং হইতো, এখন পাকিস্তানের সাথে চুক্তি হয়েছে যে আংশিক পরীক্ষা হবে, আংশিক মানে স্যাম্পল নিবে আর কি। ওই বাংলাদেশের পরিস্থিতিতে আমরা জানি যে কোন স্যাম্পলটা তারা চেক করবে, তাই না? সো দিস ইজ ওয়াই ইউ ডু দ্যাট। এখন পৃথিবীতে নার্কোটিক্স, অস্ত্র নানান কন্ট্রাব্যান্ড নানান ভাবে পাচার হচ্ছে। এই জিনিসগুলি একটা দেশের কি করে সুরক্ষিত থাকে যেখানে বলা হয় যে ওকে আমরা একটা এই কন্টেইনারের 5% করব বা একদম করব না, চেক করব না, তাই না? আপনি 10টা বোয়াল মাছের মধ্যে একটা বোয়াল মাছের ভিতরে তো অনেক কিছু থাকতে পারে, তাই না দাদা? এটা মানে এখন আসলে যে বর্তমান যে বাংলাদেশ, এটাকে ভীষণ অপরিচিত। আমরা এই 71 আমরা দেখিনি, এখন এই যে বাংলাদেশটাকে দেখছি এটা ভীষণ অপরিচিত। মনে হয় যে আমি কোনো দেশের সাথে আমি কিন্তু তুলনা করতে পারছি না। বর্তমান সময়ে আমরা অনেক যুদ্ধক্ষেত্র দেখেছি, অনেক অনেক উত্থান পতন হয়েছে বিভিন্ন দেশের, কিন্তু আমি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এটার সাথে আমি কিন্তু কোনো কিছুই তুলনা করতে পারতেছি না। মানে মনে হচ্ছে যে একটা খেলার আসর বসেছে, একটা সবাই মিলে এটাকে একটা যার মতো করে
খেলে যাচ্ছে। এখন এই যে আমরা যাই তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, তার পূর্বের কথায় শুরুতে যে কথাটা বলেছিলাম, তিনি বলেছিলেন যে শুধু ভারত নয়, সারা বিশ্বে সংঘবদ্ধভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে তালিবান সরকারের মতো সরকার আসতেছে। তা এটা কি অমূলক জিনিস? আপনি 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা, দিদি সেটা কি হয়েছে বলে আপনি বিশ্বাস করেন? গ্রেনেড হামলা হয়েছে এবং তাদেরকে মানুষ মারা গেছে বিশ্বাস করেন নাকি? কিন্তু এটা নাই হয়ে গেল কি করে? এটা নাই হয়ে গেল, এটা নাই হয়ে গেল। আজকে সবাই মুক্ত হয়েছেন, আজকে সবার জামিন হয়ে গেছে। তো আপনার মানে আশা করতে পারেন যে এটা আগামীকালকে এক সপ্তাহের মধ্যে আপনি যারা জামিন হয়েছে তাদের অবস্থানটা আপনি বুঝতে পারবেন। এগুলো সম্পূর্ণ লিখিত একটা স্ক্রিপ্ট আকারে, মানে কোনো কিছুই মানে মনে হচ্ছে যে মানে যে স্বপ্ন হয় না আমাদের, আমরা প্রত্যেকটা মানুষ, আমরা ইন্ডিভিজুয়ালি আমরা একটা স্বপ্ন দেখি যে আমরা কালকে সকালে এটা করব, কালকে বিকেলে এটা করব, কিন্তু ওনাদের যে কাজটা, ওনাদের কাজটাই মানে একটা মনে হচ্ছে। আমি আমার অ্যাকচুয়ালি আমার কাকুর কাছ থেকে গল্প শুনেছিলাম যে 71 শুরু হওয়ার আগে যে ওনাদের যে বক্তব্য, ওনারা যে মিটিং করেছেন, ওনারা যে কি ভাবনাটা কিরকম ছিল, প্ল্যানটা কিরকম ছিল এবং সেই প্ল্যান অনুযায়ী কাজটা হয়েছে কিনা। আমার মনে হয় ওনারা সেরকমই একটা জাতিকে একটা অন্ধকারে রেখে, এখানে জাতি বলতে আমি যারা ওনাদের সমন্বয়ক নিজেদেরকে দাবি করেন এবং বাংলাদেশের এই যে গত জুন জুলাই আগস্ট মাসের যে আন্দোলনের সাথে জড়িত ছিলেন, তাদের মধ্যেও আমার মনে হয় না 80% এটার এই ঘটনাগুলো সম্পর্কে জানতে পারছে যে আসলে ভিতরে কি হচ্ছে, মানে একটা সম্পূর্ণ একটা প্ল্যান। আর আপনি মনে আছে কিনা জানি না, প্রথম থেকে যখন থেকে আন্দোলনগুলো শুরু হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিলেন যে এইটা কিন্তু ছাত্রদের আন্দোলন না, আপনারা সাবধান হন, এটা কিন্তু ছাত্রদের আন্দোলন না। এবং আমরা কিন্তু যারা লন্ডনে আমরা একটু সচেতন আছি, আমরা নিজেরাও কিন্তু বলেছি এটা ছাত্রদের আন্দোলন না, কারণ এখন কিন্তু এটা কিন্তু এখন সম্পূর্ণরূপে পরিষ্কার হচ্ছে। যারা বলেছে, যারা কোটা আন্দোলনের দাবি করেছিল এবং যারা কোটা আন্দোলনের যে সামনে ছিল, তারা এখন সরকারের উপদেষ্টা হয়ে বসে আছে। তো তারা কোন কোটার ভিতরে ওনারা এই আন্দোলনে কোন যোগ্যতায় এই আন্দোলনগুলো মানে ওই এবং তারা বারবার বলছে যে তারা এটা অংশীজন, একটা শব্দ আপনারা এই নতুন করে এটা অংশীজন, স্টেক হোল্ডার, যে তারা নাকি ক্ষমতার স্টেক হোল্ডার, কোনো কিছুই তাদের ছাড়া হবে না। নির্বাচন হইতে গেলেও এই স্টেক হোল্ডারদের একটা জায়গা থাকতে হবে। এটা কি একটা কোটা তৈরি করলো না? না, আমি ঠিক আছে, যদি ওনারা একটা পরিবর্তন, আমরা যেহেতু সংস্কারে বিশ্বাসী, আমরা সংস্কারে বাংলাদেশ একটা পরিবর্তন আসার দরকার ছিল, হয়তো হয়েছে, কিন্তু সংস্কারটা আসলে সংস্কার হওয়া উচিত। মানে যেখানে আজকে দেখেন বিষয়টা অন্যরকম হতে পারতো, যদি ওনারা সত্যিকার অর্থে সংস্কার চাইতেন, তাহলে সমস্ত জাতিকে নিয়ে একটা আলোচনার মাধ্যমে যে এটা কি হচ্ছে, আমরা কি করতে পারছি, আমাদের মাইনরিটি থেকে একটা গ্রুপ থাকতো এবং এটা একটা নিগোসিয়েশনের মাধ্যমে যে এটা সংস্কার হচ্ছে, আমরা এটা একটা করছি, সবাই কিন্তু সময় দিত। আমি মনে করি বিএনপিও এখানে সময় দিত এবং প্রতিটা অর্গানাইজেশন যারা বামপন্থী রাজনৈতিক দল যারা আছে সবাই কিন্তু সময় দিত যে আচ্ছা এটা একটা সংস্কারের প্রসেস, এটাতে একটা সময় লাগবে। কিন্তু ঘটনা কি দেখা গেল যে ওনারা ক্ষমতায় আসার পর দিনই ওনারা যে জঙ্গিদেরকে জেল থেকে বের করে দিলেন এবং ওনারা বের হয়ে কিন্তু কি হলো, ওই হিন্দুদের উপরে শুরু করলো। মানে এমন পরিকল্পিত বিষয়টা হচ্ছে যে এতটাই পরিকল্পিত যে একটা উদ্দেশ্যমূলক যে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করা এবং বাংলাদেশকে হিন্দু শূন্য করা, শুধু হিন্দু না মাইনরিটি শূন্য করা। আমি জেনেভাতে গিয়ে আমার একজন দাদা, খ্রিস্টিয়ান একজন দাদা আমাকে বলছিলেন, ওনারা ইটালি থেকে এসেছেন এবং ওনারা আমাকে হাত ধরে বলছেন দিদি আন্দোলনটা চালিয়ে যান, আপনারা হিন্দুরা যদি বাংলাদেশে না থাকতে পারেন তাহলে আমাদের তো কোথায় বাদ, আমার মা বাবা বাংলাদেশে আছেন। এটা খ্রিস্টিয়ান দাদা আমাকে বলেছেন যে আপনারা আন্দোলন করে যান, আপনারা না থাকলে, আপনারা না বাঁচলে কিন্তু আমরা শেষ। আর আমার কিন্তু বৃদ্ধ মা বাবা এখনো বাংলাদেশে আছেন। এই যে মানুষের ভিতরে যে কি কষ্ট, আপনি সাধারণ মানুষের, আমি বাংলাদেশের যদি একদম মানে
8% যারা মাইনরিটি কমিউনিটি আছে, আপনি 8%-এর যদি 1%-এর সাথেও যদি কথা বলেন, আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না, আপনি আপনার রাতে ঘুমাতে পারবেন না, আপনার ভাত খেতে ইচ্ছা করবে না, আপনার প্লেটে ভাত দেখলে আপনার ভিতর কেঁপে উঠবে, যেটা আমার হচ্ছে। গত 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে আমরা আমাদের অনেকেই আমরা মানে এমন এমন আপনি দেখেছেন, আমি নিজেও খুব অসুস্থ, আমার জ্বর কাশি এগুলো নিয়ে আমরা দৌড়ছি, কারণ যে বাংলাদেশের সনাতনীরা, বিশেষ করে সনাতনীরা যে কষ্টের মধ্যে দিয়ে দিনগুলা কাটাচ্ছেন, এবং শুধু দিন না, রাতের পর রাত ওনারা না খেয়ে না ঘুমিয়ে, যাদের ঘরে মা বাবা আছেন তাদের সন্তানরা বাইরে বসে পাহারা দিচ্ছে যাতে মা বাবা ভালো করে ঘুমাতে পারে, শান্তি করে একটু ঘুমাতে পারে, যাদের সন্তানরা, যাদের কন্যা সন্তানরা রয়েছে, তারা যে কি পরিমাণ কষ্টের ভিতর দিয়ে, বাজারে ঊর্ধ্বগতি, বাজারের যে চাল ডালের যে দামটা বেড়েছে, সেটা তো ওনারা অ্যাফোর্ডই করতে পারছেন না। ওইটাই একটা জিনিস, এরপরে কিন্তু মানুষ অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার কথাও ভুলে গেছে, যে একটা যে বেসিক যে অন্ন বস্ত্র খাদ্য যেগুলো একটা বেসিক জিনিস, ওগুলা কিন্তু ভুলে মানুষ শুধু বাঁচার জন্য, শুধুমাত্র মান সম্মান নিয়ে, নিজের আত্মসম্মান নিয়ে, যাতে আমরা সম্মানের সাথে বাঁচতে পারি, ওই বাঁচার জন্য কিন্তু মানুষ কাঁদতেছে। এখন এমন জায়গাতে গেছে, আমাকে সেদিন একজন ফোন করে বলছে, দিদি আমাদের মন্দির, আমাদের বাড়ির সামনের মন্দিরটা ভেঙে ফেলছে, দিদি কি করব? আমার উত্তর ছিল, ভাই মন্দির ভাঙলে মন্দির আমরা করতে পারবো, তোমরা নিজেকে বাঁচাও। এবং সে হাউমা করে কাঁদতেছিল, আমি হাউমা করে কাঁদতেছিলাম। সেটা দেখে আমার মেয়ে জিজ্ঞেস করলো, মা কি হয়েছে? আমি বললাম, আমার দেশের মানুষ ভালো নেই বাবা। এই যে বিষয়গুলা, আপনি যদি আমার বাসায় আসেন, আপনি দেখবেন আমাদের বাসায় আমি জানি না কতদিন আমি নিজে রান্না করে নাই। এই যে বিষয়টা, এই যে প্রতিটা মানুষের হৃদয় কাঁদতেছে বাংলাদেশের জন্য, শুধু আমরা যারা বিদেশে আছি আমরা না, আমাদের আজকে সকাল থেকে আমার মনে হয় কত কল এসছে, এই ইন্ডিয়ান কমিউনিটি থেকে, এই খ্রিস্টান কমিউনিটি থেকে, নেপাল থেকে, তারপর শ্রীলঙ্কান যারা আছেন এই দেশে, তারা ফোন করছেন। ইভেন এমন লোক আমাকে ফোন করেছেন, আমি কোনোদিন এক্সপেক্টই করি নাই যে তারা আমাকে ফোন করে বাংলাদেশের খবর জানতে চাইবেন, যারা ব্রিটিশ, যারা বাংলাদেশের নিউজ দেখছেন, সোশ্যাল মিডিয়া দেখছেন, সারা ওয়ার্ল্ডে দাদা, সারা ওয়ার্ল্ডে বাংলাদেশের হিন্দুদের, বাংলাদেশের সনাতনীদের জন্য কাঁদছে, এবং বাংলাদেশের জন্য তাদের মানে খুব আফসোস হচ্ছে যে বাংলাদেশ এতটা এগিয়ে গিয়েছিল শেখ হাসিনা সরকারের সময়, আজকে বাংলাদেশের অবস্থাটা কি? আমি জানি শেখ হাসিনার সরকারের সময় কিন্তু আমাদের মাইনরিটির জন্য অনেক একটা খারাপ সময় অনেক সময় গিয়েছে, কিন্তু আমরা কথা বলেছি, বিভিন্ন সময়ে আমরা পার্লামেন্টে কথা বলেছি, আমরা সরকারের সাথে বসে কথা বলেছি। আপনি নিজেও জানবেন যে যখনই আমি বাংলাদেশে গেছি, শেখ হাসিনা সরকারের আমলে কিন্তু আমি বাংলাদেশে 2 বার না গেলেও প্রতি বছর আমি 1 বার করেও বাংলাদেশে গেছি, এবং প্রত্যেকবার আমার সরকারের সাথে বসার সুযোগ ছিল। আমি যতবার ওনাদের সাথে বসার চেষ্টা করেছি, ওনারা কিন্তু কখনো আমাকে না বলেন, এবং ছোট ছোট কাজ হলে বড় কোনো কাজ করে থাকলো, সেটার ক্ষেত্রেও আমি সরকারকে দায়ী করব না, কারণ আমাদের নিজেদের ইউনিটি ছিল না, আমাদের হিন্দুদের অনেক মতাদর্শ ছিল, আমরা অনেক কিছুর সাথে আমরা একমত হতে পারি নাই, যার কারণে আমরা আওয়ামী লীগ সরকারের কাছ থেকে আমরা অনেক কিছু, অনেক দাবি আমরা মেনে নিতে পারি নাই বা উঠাই নিতে পারি নাই। কিন্তু আমরা শেখ হাসিনার সরকারের সাথে আমার কিন্তু বসার সুযোগ ছিল, আমি বাংলাদেশে নিরাপদে গেছি, এবং বাংলাদেশে যখন যেটা আমার ছোট ছোট কাজগুলো, আমরা একটা সরকারের একটা ফোন দিলে আমাদের কাজগুলো করে দেওয়া হতো। এই যে বিষয়টা দাদা, আজকে দেখেন আমরা বাংলাদেশ শুধু সনাতনীদের জন্য একটা ভয়ঙ্কর জায়গা না, আমাদের এটা প্রগ্রেসিভ যারা আছেন, যারা আপনি জানেন আসাদুজ্জামান নূর ভাইকে হসপিটালে, উনি অসুস্থ আছেন, ওনাকে ওখানে গিয়ে অ্যাটাক করা হয়েছে, যে এই যে বাংলাদেশের যারা সাংস্কৃতিক জগতের সাথে জড়িত আছেন, যারা একজন বুদ্ধিজীবীরা আছেন, যারা লেখালেখি করছেন, তাতে কেউই আমরা ভালো নেই, কেউই ভালো নেই। এবং প্রতিটা, আপনি লন্ডনে আমাদের সেকুলার বাংলাদেশ মুভমেন্টের সাথে যারা জড়িত আছেন, প্রত্যেকে মনে করেন প্রত্যেক দিন ঘন্টায় ঘন্টায় কিন্তু এই মিটিং গুলা চলছে, যে প্রত্যেকটা মানুষের সংখ্যা, যে বাংলাদেশ কোথায় যাচ্ছে, বাংলাদেশ কি আর বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ কি আমাদের পূর্ব পাকিস্তান হয়ে যাচ্ছে কিনা, বাংলাদেশ কি পাকিস্তান দখল করে নিচ্ছে কিনা, বাংলাদেশের আসলে কি হচ্ছে, এবং ডক্টর ইউনূসের প্ল্যানটা কি। এবং সবচেয়ে দুঃখের বিষয়টা হচ্ছে দাদা, যেটা নিয়ে আমি খুবই কনসার্ন, সেটা হলো দেখেন আজকে চিন্ময় কৃষ্ণ প্রভু, যার যিনি কেসটা দিয়েছিলেন, ওই বিএনপির যে ওনার বিরুদ্ধে কেসটা, ওই অবমাননা, পতাকা অবমাননা কেসটা দিয়েছিল, ওনাকে বিএনপি ওনাকে ইয়ে করেছে, কি সাসপেন্ড করেছে। কিন্তু এখন পর্যন্ত আমি একটা
একটা কলও আমি বিএনপি থেকে পাইনি, যদিও আমার এখানে লন্ডনে আমার অনেক বিএনপির বন্ধুরা আছেন, বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে আছেন। একটা মানুষও এখন পর্যন্ত ফোন দিয়ে বলে নাই যে আমরা তোমাদের এই দাবির সাথে আমরা একমত আছি এবং আমরা তোমাদের সাথে আছি, আমরা 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 এই আন্দোলনের সাথে আছি, যেটা হচ্ছে এবং এটা অন্যায় হচ্ছে। কেন হচ্ছে না, কেন বিএনপি আগে আসতে পারতেছে না? আমার কাছে যেটা মনে হয়, প্রথমত বিএনপি সরকারে আসতে চায় এবং তারাও মানে একমত যাতে হিন্দু নিধন, সনাতন নিধন হয়ে যাক বাংলাদেশ থেকে এবং বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত হোক। কিন্তু বাংলাদেশ তো ইসলামিক রাষ্ট্র না, বাংলাদেশ সেকুলার কান্ট্রি, বাংলাদেশ মুসলিম মেজরিটি কান্ট্রি, যেখানে আমাদের মতো 10% মাইনরিটিস এখনো বাংলাদেশে আছে এবং হিন্দুরা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট পপুলেশন ইন বাংলাদেশ। হিন্দুরা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট পপুলেশন ইন বাংলাদেশ। যতদিন বাংলাদেশ থাকবে এই কথাগুলো তাদের অস্বীকার করার কোনো উপায় নাই। বাংলাদেশের সনাতনীরা যতদিন থাকবেন, বাংলাদেশ কথাটা যতদিন থাকবে, এই ওয়ার্ডটা যতদিন থাকবে, দেশটা যতদিন এক্সিস্ট করবে, তালেবান রাষ্ট্র হয়ে গেলেও দাদা বাংলাদেশকে ওনারা সনাতনীদের অস্বীকার করার কোনো উপায় নাই। আর আমি যতদিন বেঁচে থাকবো, আমি এই কথাগুলা বিশ্বের সমস্ত জায়গায় আমি নিজে তুলে ধরবো। যেটা হচ্ছে অন্যায় হচ্ছে এবং বর্তমান সরকার সম্পূর্ণ একটা ব্যর্থ সরকার এবং বাংলাদেশকে একটা অরাজকতা এবং জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। আমরা যখন বাংলাদেশ নিয়ে কথা বলি, আমরা ষড়যন্ত্র না, এটা কোনো ষড়যন্ত্র না, এটা দর্শদ্রোহী না, এটা দেশকে দেশকে অস্থিতিশীল করার জন্য না। আমরা দেশের সুন্দর চাই, ভালো চাই, আমরা আমাদের অধিকার চাই, বাংলাদেশের সকল মানুষের সাথে সুখে সমৃদ্ধিতে সম্প্রীতিতে বসবাস করতে, এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখানে আপনারা দেখেন, আমরা কখনো স্লোগান দেই নাই যে আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগান, এইরকম স্লোগান আমরা দেখেছি। সুতরাং আমাদের আশঙ্কা সেখানে আছে। আপনার দাদা আমি একটু ইন্টারাপ্ট করি দাদা, এখানে একটু করি, কারণ হচ্ছে যখন থেকে আপনি দেখেন আমাদের যে আন্দোলনগুলা, এই যে দাবিগুলা, 8 দফার দাবি নিয়ে চিন্ময় প্রভুর সামনে রেখে যে দাবিগুলো উঠেছে, আপনি দেখেন সেই প্রত্যেকটা জায়গায় একটা শান্তিপূর্ণ ভাবে এই সমাবেশগুলো হয়েছে। কোথাও একটা ভাঙচুরের ঘটনা নাই, কোথাও একটা বাজে স্লোগানের কোনো উদাহরণ নাই। এবং ওনার যে বক্তব্যগুলো আপনি যদি ইউটিউবে সার্চ দেন, মানে সবগুলো বক্তব্য কিন্তু এখনো আছে। সরকার চাইলে কিন্তু এই বক্তব্যগুলো তুলে ধরতে পারে যে এই কথার জন্য চিন্ময় প্রভুকে জেলে নেওয়া হলো। এটা আমরা অনেক কথা বলি, তো অনেক কথা বললে আমাদের ভুল হতে পারে, অনেক কথা সময় আমরা ভুলে বলতে পারি। কিন্তু চিন্ময় প্রভুর যে বক্তব্যগুলো আপনি যদি বারবার করে আপনারা যদি শুনতে থাকেন, আপনি কিন্তু কোথাও কোনো ভুল পাবেন না। কারণ উনি একজন শুধু যে সনাতন ধর্মের নিয়ে যে উনার যে শিক্ষা সেটা না, উনি কিন্তু এত একজন জ্ঞানী মানুষ। উনার সায়েন্স নিয়ে, উনার বাংলাদেশ নিয়ে এবং অন্যান্য ধর্ম নিয়ে উনার যে জ্ঞানটা আছে দাদা, সেটা মানে এতটাই সম্মানজনক, যেটা ইউনিট সরকার ব্যর্থ হয়েছে ওনার সাথে বসে আলোচনা করার। কারণ তাদের মধ্যে একজনই সে জ্ঞানী নাই যায় তাকে চ্যালেঞ্জ করতে পারে, এবং তাদের কাছে এটাই একমাত্র উপায় ছিল তাকে জেলে ঢুকিয়ে তার মুখ বন্ধ করে দেওয়া। কারণ তারা তাকে একটা থ্রেট হিসাবে নিয়েছে। তো থ্রেটটা কোথায়? থ্রেটটা কিন্তু আর কিছু না, ওনার কাছে কিন্তু অস্ত্র ছিল না। আমাদের সনাতনীদের কাছে কিন্তু অস্ত্র নাই, কিছুই নাই। ওনাদের থ্রেটটা হচ্ছে ওনার যে জ্ঞান, ওনার যে মেধা, এবং সনাতনীদের যে মেধা এবং ধৈর্য, আমাদের সনাতনীদের যে ধৈর্য, এগুলাই কিন্তু আমাদের অস্ত্র, এবং ওইটাকে ওনারা থ্রেট হিসাবে নিয়েছে। না, হেট্রেটস থেকেও করতে পারে, এটা থ্রেট না, সেটাকে হেট্রেটস, যে তাদের এই যে আপনি বললেন যে এটা আন্দোলন ছিল না, এটা ইসলামিক বিপ্লব আমি বলতে পারি, এটা ইসলামিক বিপ্লব ছিল। সো সেই ইসলামিক বিপ্লবটা এরকম মানুষ থাকলে, এরকম এই বক্তব্য প্রপাগেট করলে, এই যে এই এত সুন্দর সাবলীল জ্ঞানগর্ব কথাবার্তা যদি হয়, তাহলে তাদের যে ইসলামিক বিপ্লবের যে নেরেটিভটা, সেটা প্রতিষ্ঠিত হবে না। আজকে আমরা তালেবান বলবো না কেন? আপনার মুফতি হান্নান যে এই ব্যক্তিটা এই তালেবানের একজন কমান্ডার ছিল। উনি আফগানিস্তানে তার একটা গোষ্ঠী ছিল, উনি সেখানে পরিচালনা করেছেন, এবং সেই গোষ্ঠী সহ তিনি বাংলাদেশে আফগানিস্তানের পতনের পর, তালেবানের পতনের পর তারা বাংলাদেশে ফিরে এসে নাশকতা করেছে। এবং সেইখানে আজকে যখন আপনার 21শে আগস্টের সবাইকে খালাস দিয়ে দেন মুফতি হান্নান সহ, তাহলে কি বোঝা যায়? যে সব মানে এই ঘটনা ঘটে না, এতগুলি মানুষ মারা যায় না, এতগুলি গ্রেনেড
বিদেশি গ্রেনেড এখানে বিস্ফোরিত হয় নাই, মানে তাহলে এইটাকে তালেবান বলবেন না, আপনি কি বলবেন? জঙ্গিদেরকে আপনি জেল থেকে মুক্তি দিয়ে দিচ্ছেন, মানে পুলিশ দিয়া মিলিটারি দিয়া তাকে বাড়িতে নিরাপদে পৌঁছায় দিয়ে আসছেন। তাহলে এই দেশটা তালিবান না আমি কি করে বলবো? আমাকে কোন জায়গায় এখন আমরা যদি এই কথাগুলি যা ঘটছে সেইটাই যদি বলি, তাহলে আপনি কেন মানে বলবেন যে আমরা ষড়যন্ত্র করছি? আপনি কোর্টে দেখেন, আপনি আইনের শাসন প্রতিষ্ঠার কথা, বৈষম্য বিলোপের কথা বলে আপনারা এই অভ্যুত্থান করেছেন। তারপরে কোর্টের থেকে কতগুলি বিচারপতিকে আপনারা অপদস্থ করে, মানে জাস্ট হুমকি দামকি দিয়ে, কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়া, কোনো সিস্টেম ছাড়া আপনারা পদত্যাগ করতে বাধ্য করেছেন। আপনারা আবার বিচারক নিয়োগ দিয়েছেন, আবার বিচারকের উপর ডিম মারা হচ্ছে। এবং এই গত কয়েকদিন আগে ইসকনকে নিষিদ্ধ করার জন্য একটা রিট পিটিশন করা হয়েছিল। সেই রিটের জন্য একজন হিন্দু বিচারক আর একজন মুসলিম বিচারক এখানে ছিলেন। তো বিচারকরা অ্যাটর্নি জেনারেলকে প্রশ্ন করেছিল যে ইসকন সম্পর্কে সরকারের বক্তব্য কি। অ্যাটর্নি জেনারেল বক্তব্য হলো যে ইসকন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। এই যে মৌলবাদী শব্দটা রাষ্ট্রের তরফ থেকে, এই মৌলবাদীর ব্যাখ্যা কি? এই মৌলবাদী শব্দটার ব্যাখ্যা কি? একটা ব্যাখ্যা ছাড়া আপনি এই ফিলোসফিক্যাল কথাবার্তা, কূটনৈতিক কথাবার্তা আদালতে আপনি করতে পারেন না, এবং সেটা অ্যাটর্নি জেনারেলের মতো একজন লোক। মৌলবাদী সংজ্ঞা মানে বক্তব্যের ডেফিনেশন কি? তাহলে আমরা জানি বাংলাদেশিদের কাছে মৌলবাদী মানে কি, মানে ইসকনের ক্ষেত্রে তারা যেহেতু একযোগে সবাই এটার নিষিদ্ধ চায়, সুতরাং একটা রাষ্ট্র যখন সাক্ষী প্রমাণ তথ্য উপাত্তের মানে তোয়াক্কা না করে একতরফা ভাবে রাষ্ট্র মানে সকল সেক্টর থেকে ইসকন বিরোধী বক্তব্য আসে, তখন আমরা বলবো যে এইখানে দেশটা চরম অসহিষ্ণু হয়ে গেছে, এবং এই দেশে হিন্দুদেরকে তারা চায় না হিন্দুরা এখানে থাকুক। এবং এটা শুরু হয়েছে আরেক জঙ্গি, দণ্ডপ্রাপ্ত আসামি, বিদেশে পলাতক ছিল, মাহমুদুর রহমানকে দিয়ে তিনি শুরু করলেন। তারপরে এটা একবারে সবাই এই কোরাস গাইছে, এটার মানেটা কি? এবং এই সরকার এইখানে মদত দিচ্ছে, অথচ সরকার তো এদেরকে ধরতেছে না, অসহিষ্ণুতা সৃষ্টির জন্য, দাঙ্গা সৃষ্টি করার জন্য। চিন্ময়ের বিরুদ্ধে মামলা হয়, ওদের বিরুদ্ধে কোনো মামলা হয় না। সেটাই দাদা, এটাই বলছিলাম যে এটা পুরাই পরিকল্পিত, এবং এই জঙ্গিরাই এই আন্দোলনের সাথে ছিল, এবং এটা পুরাই পরিকল্পিত। যে এটা কিন্তু 1-2 দিনের পরিকল্পনায় হয়নি। দাদা আমাকে শোনা যাচ্ছে? আমাকে কি শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, তা আমি বলছি যে এটা কিন্তু 1-2 দিনের পরিকল্পনায় সেটা হয়নি, ঘটনাটা হয়নি। এটা পুরাই পরিকল্পিত ভাবে, এবং এটা অনেক দিনের পরিকল্পনায় ঘটনাগুলো ঘটেছে, এবং ডক্টর ইউনূসও সেইভাবে এই পরিকল্পনার এক প্রধান অংশ। এবং উনি যেভাবে 660 কোটি টাকার যে উনার যে সরকারের কাছে যে পাওনা ছিল, সেটা কিভাবে মওকুফ করা যায়, সবকিছু আপনি একটা হিসাব করে দেখবেন, সবকিছু একটা পরিকল্পিত ভাবে এটা হয়েছে। এবং উনি ওই জঙ্গিবাদদের মুক্ত করতেই উনি, এবং আরেকটা জিনিস উনার যে ওয়ার্ল্ডের যে বিভিন্ন দেশে উনার যে গ্রহণযোগ্যতাটা, সেটা কিন্তু উনার মেধার কারণে হয়নি, সেটা কিন্তু হয়েছে উনার দানের কারণে। উনি বাংলাদেশের যে গরিব দুঃখী মানুষের যে টাকা পয়সা নিয়ে, সুদ নিয়ে, সেই টাকাগুলাকে জমিয়ে বাংলাদেশকে যে সরকারি যে ট্যাক্স, সেটা না দিয়ে উনি বিদেশের বিভিন্ন অর্গানাইজেশনকে সেই টাকা দিয়ে উনি সবার মন জুগিয়েছেন। পরিকল্পিত, সম্পূর্ণ পরিকল্পিত, এবং জঙ্গিবাদের মদতদাতা হচ্ছেন ডক্টর ইউনূস। নাহলে আপনি ভেবে দেখেন যে উনি আসার পরপরই উনি কিভাবে এইসব জঙ্গিদের জেল থেকে বের করে দেয়। তারপরে হচ্ছে এখন যেগুলা হচ্ছে মানে প্রতিনিয়ত হচ্ছে, এবং প্রতিনিয়ত কিন্তু আপনি শুনবেন যে ওয়াজের মাধ্যমে এই যে মোল্লারা কিভাবে হিন্দু বিদ্বেষী কথাগুলা বলছে। একজনের বিরুদ্ধে কিন্তু ডক্টর ইউনূসের কোনো বক্তব্য নাই, এবং একজনও কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই।
আবার উল্টো দিকে আমাদের যে চিন্ময় প্রভু, উনার বক্তব্য শুনলে মনে হয় যে উনার বক্তব্য প্রত্যেকটা বাঙালির মনে দাগ কেটেছে। আমরা চিন্ময় প্রভুর এই মুক্তির দাবিতে একটা ডেমনস্ট্রেশন করেছিলাম, সেখানে মুসলিম ধর্মের অনেকেই এসছেন এবং অনেকেই আমি চিনি না, উনারা এসছেন এবং উনি এসে বলেছেন চিন্ময় প্রভুর বক্তব্যের সাথে আমরা একমত। উনি অত্যন্ত সুন্দর কথা বলেন। তো বিষয়টা আপনি এখানে তফাৎটা দেখছেন দাদা, এখানে হচ্ছে যে চিন্ময় প্রভু যিনি খুব সুন্দর করে একটা ভালো মানে একটা জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষের সাথে কথা বলছেন, ওনার বক্তব্য প্রদান করছেন, দাবি নিয়ে কথা বলছেন, যেটা আগে কখনো হয়নি, যেটা আগে কেউ কখনো করতে পারেনি। আমাদের মধ্যে নেতারা ছিলেন, অনেকেই কাজ করেছেন, কাউকে সবার প্রতি আমি সম্মান রাখছি, সবার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, সবাই সবার মতো কাজ করেছেন। কিন্তু চিন্ময় প্রভুর যে শক্তিটা ছিল, কারণ ওনার জ্ঞান ছিল, ওনার জ্ঞান আছে, ওনার বুদ্ধি আছে, এবং হিন্দু ধর্ম সম্পর্কে, সনাতন ধর্ম সম্পর্কে ওনার যে মেধা, সেটার জন্য উনি সবার মনটাকে জয় করে নিয়েছেন এবং নেতৃত্ব দেওয়ার মতো ওনার সেই শক্তিটা ছিল। এবং সেই শক্তিটা দেখে কিন্তু ডক্টর ইউনূস সরকার ভীষণ রকম ভয় পেয়েছিলেন, যার কারণে ওনাকে জেলবন্দি করেছেন। এবং যারা প্রতিনিয়ত সনাতনীদের গালি দিচ্ছে তারা কিন্তু একদম খুব ভালো আছে, এবং তারা নিয়মিত ওনার সাথে বৈঠকে বসছে, নিয়মিত গণভবনে যাচ্ছে, বা যেখানে যমুনা ভবনে যাচ্ছে, ওনাদের অফিসে যাচ্ছে, ওনাদের এক গাড়ি করে ঘুরতে যাচ্ছে। ইনফ্যাক্ট ওনার সাথে ওনারা সফর সঙ্গে হয়ে আমেরিকাতেও যাচ্ছে। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে। বাংলাদেশে গত এই বছর খানেক আগে আমরা একটা বক্তব্য দেখেছিলাম, এক প্রফেসর রতন সিদ্দিকী, তিনি বলেছিলেন যে শুক্রবারটা আমাদের জীবন থেকে ব্যাহত হয়ে গেছে, শুক্রবারটা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, শুক্রবার এখন আমাদের কাছে আতঙ্কের একটা দিন। আমরা এই গত শুক্রবারে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে জিনিসটা দেখলাম, অন্তত ডজন খানেক ইসকন মন্দিরে হামলা হয়েছে। সেই হামলার বিষয়ে কিন্তু কাউকে গ্রেপ্তার করতে দেখি নাই, কোনো মামলা হইতেও দেখি নাই। তো আমরা এই বর্তমান পরিস্থিতিতে এই যে সরকারের নির্লিপ্ততা, একপেশি মনোভাব, এক চোখ, মানে কি বলে, চোখ কানা না কি যেন, আই ডোন্ট নো, মানে প্রপার আর কি। তো এই অবস্থায় আমরা কি ভাবতে পারি এবং কি করতে পারি, আমাদের কি করা উচিত, বা আপনার কি পরিকল্পনা? আমার হচ্ছে যে দাদা, আমি আশাবাদী, মানে শুক্রবার শুধু বাংলাদেশের জন্য না, এটা আমাদেরকেও ভাবায়। আপনি দেখে থাকবেন যে গতকালকে পরশুদিন আমি শুক্রবারের নামাজের আগে আমি একটা পোস্ট দিয়েছি, কারণ আমি সুইজারল্যান্ডে ছিলাম, কিন্তু আমার হঠাৎ করে মনে হলো আজকে শুক্রবার, আবার আজানের নামাজের পরে জানি আবার অ্যাটাক হয় কিনা। তো যেটাই হোক, এই বর্তমান সরকারের আমলে এগুলা হবে দাদা, এই জন্য আমাদের সনাতনীদের একটু সাবধানে থাকতে হবে। তবে ভবিষ্যতে যে সরকার আসবে এবং যে রাজনৈতিক সরকারগুলো আসবে, আমাদের একটা দাবি থাকবে যে সরকারি ছুটি শুক্রবারে আর দেওয়া যাবে না। সরকারি ছুটির দিন শনিবার রবিবার হবে, কারণ বিশ্বের প্রতিটা দেশ কিন্তু স্যাটারডে সানডে ছুটি। শুক্রবারকে ছুটি ঘোষণা না দিয়ে স্যাটারডে সানডে ঘোষণা করা হোক, কারণ শুক্রবারে এই নামাজের পরে যে আক্রমণগুলা, এগুলা ঠেকাতে শুক্রবারে ছুটি নিষিদ্ধ করা একদম, এটার কোনো আর বিকল্প নেই। কারণ ওই ছুটির দিনে মানুষ নামাজ পড়তে যাচ্ছে এবং ওখানে বিভিন্ন ধরনের, এবং বর্তমান সরকারের আমলে আমাদের কোনো দাবি মেনে নেওয়া হবে না, বরং আমাদেরকে, আমি বাংলাদেশে থাকলেও গতকালকে আমার খোঁজ নিতেও আমার ওখানে লোক পাঠিয়েছিল। তো এই যে বাংলাদেশের যে বিষয়, মানে একটা দাবি, সাধারণ ছোট দাবিগুলো তো মেনে নেওয়া হচ্ছে না। আজকে চিন্ময় প্রভু, উনি কোনো কিছু না করে উনি জেলের ভাত খাচ্ছেন, ওনাকে জামিন দেওয়া হচ্ছে না। আগামীকালকে ওনার জামিনের শুনানি হবে এবং আমাদের আইনজীবীদেরকেও কোর্টে যেতে দেওয়া হচ্ছে না। তো এই সরকারের কাছে আমার মনে হয় না আমাদের কোনো দাবি এটা ওনারা নিবেন, কারণ ওনাদের উদ্দেশ্য আমরা এতদিনে বুঝে গেছি, ওনাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করা এবং বাংলাদেশকে হিন্দু শূন্য করা। কিন্তু আমাদের হিন্দুরা এবার বাংলাদেশে মরবে, কিন্তু দেশ ছাড়বে না। ওনারা যতই চেষ্টা করুক না কেন, বাংলাদেশ থেকে হিন্দু শূন্য ওনারা করতে পারবে না। তো সেইটাই হোক আমাদের প্রতিজ্ঞা, এইটাই হোক সকলের। ওই যে আপনার একটা বক্তব্য আছে, কালকে আমি একটা ভিডিওতে প্রচার করেছিলাম, আপনি বলেছেন যে সাহস হারাবেন না, এই আমরা জয়ী হব।
সো অবশ্যই দাদা, আমি প্রতিটা আমার ভেতর কাঁদে, আমি আমার দেশের ভাই বোনদের জন্য আমার খুব কান্না আসে, আমি তাদের সাথে কথা বলতে পারি না, কিন্তু পরক্ষণে কিন্তু আমি আবার শক্ত হয়ে যাই। আমার ভিতরে এখনো বিশ্বাস আছে, কারণ আমরা কোনো অন্যায় করিনি। চিন্ময় প্রভু অন্যায় করেননি, আমাদের সনাতনী ভাই বোনেরা কোনো অন্যায় করেনি। যাদের জমি দখল করা হচ্ছে জোরপূর্বক, যাদের মা বাবাকে অত্যাচার করা হচ্ছে, যাদেরকে জোরপূর্বক মিথ্যা মামলায় জড়িত করা হচ্ছে, তারা কেউ অন্যায় করেননি। প্রকৃতির একটা বিচার আছে দাদা। আমি ঠাকুরে বিশ্বাসী, ঠাকুর সব দেখছেন, এবং এগুলার বিচার বাংলার মাটিতেই হবে, এবং বাংলাদেশ হিন্দু শূন্য কখনোই হবে না। ওকে, সেই আশাবাদ রেখেই আমরা আজকে শেষ করব। থ্যাংক ইউ পুষ্পিতা দি আমাদের সাথে থাকার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।